ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমি থাকবোই। ঠিক যে মাঠে আমি কাঁদতে কাঁদতে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বেরিয়েছি, সায়েন্স নিতে হবে, সায়েন্স নিচ্ছিস না, তুই সায়েন্স নিচ্ছিস না, throughout Bengali medium student. Hi everyone, welcome back to another video. আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, তার কারণ হচ্ছে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আর you guys are so cute. তোমরা এত পজিটিভ রেসপন্স দিয়েছো, এত ভালো ভালো কমেন্ট করেছো, আমি আর ওয়েট করতে পারিনি। আমি আজকেই প্রথম ভিডিওটা শ্যুট করে নিয়েছি, কালকে দিয়েছিলাম আর আজকেই ফার্স্ট ভিডিও। দেখো কবে ভিডিও আসবে সেটার কোনো গ্যারেন্টি নেই, বাট উইকে 2 দিন করে বা 1 দিন করে তো ভিডিও আসছে। একদিনটা কনফার্ম ধরে নাও, 2 দিনও আসতে পারে। আমি এবার ভেবেছি যে যেহেতু এই সেগমেন্টটা নতুন স্টার্ট করেছি, যেখানে আমরা মন খুলে আড্ডা মারবো, গল্প করবো, কথা বলবো কোনো টপিক নিয়ে বা এমনি, তো সেইখানে আমি একটা নাম দেব। যে নামটা দিয়েছি সেটা হচ্ছে #আড্ডা অ্যান্ড অল। আমি জানি খুব বাজে নাম, কোনো ক্যাচি নাম নয়, কোনো লাইক রিসার্চ করে নাম নয়। স্নান করছিলাম কালকে, হঠাৎ করে মাথায় এলো #আড্ডা অ্যান্ড অল দি, সো দ্যাট যখনই আপলোড করব তোমরা বুঝতে পারবে যে ওই সেগমেন্টের ভিডিও তাহলে আপলোড হয়েছে, তো তোমরা ইজিলি ব্যাপারটা রেকগনাইজ করতে পারবে। প্রীতমের নামটা পছন্দ হয়নি, অনেকবার অনেক নাম বলেছে, বাট আমার কোনো নাম পছন্দ হয়নি। আমার মনে হচ্ছে ইজি, লাইক জানি ক্যাচি নয়, বাট ঠিক আছে, ওকে ফাইন, আমার ভালো লেগেছে নামটা, জানিও তোমাদের কেমন লেগেছে। তো এইবার আসি আজকের ভিডিওতে কি নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা সেটা হচ্ছে আমার জার্নি। ইয়েস তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে, অনেকবার বলেছিলে যে দিদি প্রীতমদার জার্নিটা শুনেছি, বাট তোমার জার্নিটা বলো। দেখো আমি এই জার্নিটা একদম শেয়ার করতে চাইছিলাম না, তার বিশাল বড় কারণ হচ্ছে আমার জার্নি প্রীতমের মতো ইন্টারেস্টিং নয়। মানে তোমরা যদি প্রথমে আমার জার্নি শুনতে দেন প্রীতমের জার্নি শুনতে তাহলে তাও ব্যাপার ছিল, বাট প্রীতমের যে স্টোরিটা সেটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আর তোমরা খুব ভালো, তোমরা সব ভিডিওতেই আমাকে ভালোবাসা দাও, বাট ওই ভিডিওটাতে প্রচুর কমেন্টস এসছে। প্লিজ এক্সপেক্ট করো না প্রীতমের মতো বলার মতো স্টোরি আমার অতটাও নয়, বাট যেহেতু তোমরা আমার খুব কাছের, তোমাদের কথা আমি রাখতে বাধ্য, তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম ঠিক আছে, মন খুলে যেখানে আড্ডাই দিচ্ছি সেখানে মন খুলে আমার এই সিম্পল স্টোরিটাই শেয়ার করি। আজকে সেই স্টোরি তোমাদের সাথে আমি শেয়ার করবো। একদম স্টার্টিংয়ে আমি থ্রুআউট বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। আমি প্রথম পড়তাম সরস্বতী শিশু মন্দির স্কুলে, সেখানে আই ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট, মানে কনসিডার করা যায় যে পড়াশোনায় ভালো, কারণ ছোটবেলায় সবাই থাকে, সেটা ম্যাক্সিমাম জন ছোটবেলায় পড়াশোনায় ভালো থাকে। তারপরে আমি এলাম ক্লাস 5-এ কাশেশ্বরীতে। প্রাইমারি স্কুলে আমি 1, 2, 3-এর মধ্যে থাকতাম, বাট যখন আমি কাশেশ্বরীতে এলাম, যেহেতু প্রচুর কম্পিটিশন শুরু হলো, তখন আমি 10 থেকে 15-এর মধ্যে থাকা শুরু করলাম। মানে রোল নাম্বার যেহেতু মেরিট লিস্ট ওয়াইজ হতো, ফাঁকিবাজ নয়, বাট বিশাল একদম 1, 2, 3 স্ট্যান্ড করাও নয়, বাট একটা পড়াশোনা করে। ক্লাস 5, 6, 7, 8 সব ঠিক, ক্লাস 9-এও ঠিক ছিল। 9 আর 10 মিলে এবার মাধ্যমিক পরীক্ষা। 9 থেকে একটা রব উঠলো, ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে সায়েন্স পাওয়া যাবে না। এইবার থ্যাংক গড এটা আমার বাড়িতে ছিল না, আমার বাড়িতে কোনো প্রেশার কোনো দিন ছিল না, টাচউড আজ অব্দি নেই। সায়েন্স নিতে হবে, সায়েন্স নিচ্ছিস না, তুই সায়েন্স নিচ্ছিস না, লুজার, ছাড়, তুই নিচ্ছিস তো, মানে এইরকম একটা ব্যাপার। আর বরাবরই আমার সায়েন্সের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আই জাস্ট হেট ম্যাথস। তোমরা সবাই জানো যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা আমার ভীষণ বাজে এবং অপছন্দের। তাইকে আমি খুব রেসপেক্ট দিয়ে বলছি যারাই সায়েন্স পছন্দ করো বা যারাই ম্যাথস পছন্দ করো, বিশেষ করে প্রীতমেরই খুব পছন্দ, বাট আমার ভীষণ অপছন্দের সাবজেক্ট। তো আমি এটুকু জানতাম সায়েন্স নিই বা না নিলে বায়ো সায়েন্স নেব, বাট ম্যাথমেটিক্সও কোনোভাবেই আমার পড়ার আর কারিকুলামের মধ্যে থাকবে না, ওটাকে আমি নমস্কার জানিয়ে বন্ধ করে ওখানেই রাখবো, আর নয়। তো আমি ভাবলাম তাহলে বায়োলজি নিই, বায়ো সায়েন্স নিই, যেখানে ম্যাথসটা থাকবে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে, অ্যান্ড আমি ডাক্তার হব। এইবার ডাক্তারিতেও তো ইন্টারেস্ট নেই, তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমার পছন্দ না তো কি হয়েছে, সবাই তো সায়েন্স নিচ্ছে, আমি যদি না নিই তাহলে ইমপ্রেশন থাকবে না। ঠিক আছে, সবাই নিচ্ছে, ইমপ্রেশনের ব্যাপার, বায়োলজি নেব, বায়োলজি পড়বো। আর আমি বায়োলজিতে বেশ ভালো ছিলাম, মানে মাধ্যমিকেও আমি 94 মতো পেয়েছিলাম, তো আমি বেশ ভালো ছিলাম বায়োলজিতে। এইবার কি হয়, যখন আমরা ভেবে নিই যে আমরা সায়েন্স নেব, বিকজ আমার পাশের বন্ধুটা নিচ্ছে, আমার সায়েন্স নেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, আমার বন্ধু নিচ্ছে, আমার আর কোনো কারণ ছিল না। এটা যেটা হয় বয়সের দোষ, আলটিমেট তোমার
পরে এগিয়ে তুমি বুঝতে পারবে যে ওইটা কোনো ম্যাটারই করে না। তোমার ইন্টারেস্ট যেটাতে আছে তুমি সেটা নিয়ে পড়লে তবেই তুমি তোমার মানে কি বলবো ভবিষ্যতে ভালো করতে পারবে। আদারওয়াইজ বন্ধু নিচ্ছে, বাড়িতে বলছে, কোনো ম্যাটার করে না। 3 মাস আমি বিভিন্ন সায়েন্সের টিউশনিতে ভর্তি হলাম, ম্যাথস, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। সায়েন্সের মধ্যে এবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের মধ্যে কেমিস্ট্রি আমার সায়েন্স না নেওয়ার অন্যতম আরেকটা কারণ, যে সাবজেক্টটা ভীষণ কঠিন লেগেছিল আমার, তো আমি পারছিলাম না। ফিজিক্সটা তাও পারতাম, বায়োলজি তো আমি জানি আমার ভালো লাগতো, বাট পারছি না। এবার এইগুলো ছাড়া তো আমি নিতে পারবো না সায়েন্স। আর মানে মাধ্যমিক আর 11, মানে মাধ্যমিকটা যেটা পুকুর হয়, 11টা একটা সমুদ্র, মানে মহাসাগর বলতে গেলে। সবাই বললো অথই জলে পড়বি, তোর যেখানে ইন্টারেস্ট নেই সেটা তুই নিস না, যে জিনিসটা তোর পড়তেই ভালো লাগে না সেটা তুই নিস না। এইবার আমি তো জানি যে আমি স্টার মার্কস পাচ্ছি মাধ্যমিকে, তো আমি স্টার পেয়েও কিভাবে আমি সায়েন্স না নিয়ে থাকতে পারি। মাধ্যমিকের রেজাল্ট আসার দিন এগিয়ে এলো, আর সবাই এই মার্কসটা না পেলে ওই স্কুলে চান্স পাওয়া যাবে না, তার কারণ সায়েন্সে এমনি রাশ বেশি। আর বাট স্বাভাবিক, তুমি যখন 50টা সিট 100টা লোক ফর্ম ফিল আপ করেছে, তখন এটা অবভিয়াস যে যারা ভালো মার্কস পেয়েছে তাদেরকেই নেবে। তো সবাই সেই র্যাট রেসে, বাড়িতে আমাকে কন্টিনিউয়াসলি আর্টস নিতে বলেছে, মন চাইছে না, বন্ধুরা আলাদা হয়ে যাবে। তখন আমার বাবা আমাকে বলল যে তুই একদিন, আমার যিনি বায়োলজি স্যার ছিলেন উনি অ্যাকচুয়ালি বাবার বন্ধু, এবং উনার ইনফ্লুয়েন্স আমার উপর বিশাল ছিল। তার কারণ এক হচ্ছে বায়োলজিটা ভীষণ ভালোভাবে উনি পড়িয়েছিলেন, আর আমার মনে হয় ছোটোবেলায় টিচার্সরা ভীষণ ম্যাটার করে। ভালো টিচার পেলে, তার ইনফ্লুয়েন্স ভালো থাকলে তুমি অনেকটা কিছু ভালো করতে পারো। অ্যাটলিস্ট সেই সাবজেক্টে যাই করো না করো, লাইফ লেসনে তুমি অনেক দূর এগিয়ে যাবে। তো উনি সেরকমই ছিলেন। তো কাকু আমাকে একদিন বসিয়ে বোঝালেন যে দেখ, সায়েন্স অত ইজি নয়, তুই যেটা ভাবছিস যে বন্ধু নিয়েছে বলে আমি নিয়ে নেব, তাই জন্য ঠিক পড়ে উতরে যাব, পারবি না। যে জিনিসটা তোর ভালোই লাগছে না, যে জিনিসটাতে তোর কোনো ইন্টারেস্টই নেই, তুই সেটা কি করে করবি? তোর মুখস্থ বিদ্যা ভালো, তুই আর্টস নে। আর ইনফ্লুয়েন্সে থ্যাংক গড আমি ভাবলাম আর্টস নেব, এবং তার 10-15 দিনের মধ্যে আমাদের রেজাল্ট বেরোলো মাধ্যমিকের। অ্যান্ড আমি পেয়েছিলাম 600তে স্টার, আমি পেয়েছিলাম 596। 4 নাম্বারের জন্য আমি স্টার পাইনি। স্কুলের মাঠে দাঁড়িয়ে আমি কি কেঁদেছিলাম সেটা আমি জানি, মা জানে। আমার জেঠু মারা গেছেন, জেঠু ছিল, জেঠু বলছে ফোন কিনে দেবো 11-এ, কাঁদিস না। আমি বলছি না, আমার বন্ধুরা কেউ 650, কেউ 660, আমি কি করে 590, আমি 600 অব্দি পেলাম না, 4 নাম্বারের জন্য আটকে গেলাম। বারবার পাগলের মতো নাম্বার গুনছি, ডিভাস্টেটেড, খুবই বাজে অবস্থা। যেহেতু অলরেডি চুজ করে নিয়েছিলাম 10-15 দিন আগে আমি আর্টস নিচ্ছি, আর্টস নিলাম। আর যদিও 594 মার্কসে আমি সায়েন্স পেয়ে যেতাম, বাট খুব টপ নচ সো কল্ড স্কুলে পেতাম না, বাট পেয়ে যেতাম। বাট না, আমি তো আগেই চুজ করেছি আমি আর্টস নেব, আর্টস নিলাম। 11-এ বিশ্বাস করো আমার একদম আমি পড়াশোনা করিনি, আমি 11টা খুব ফাঁকি মেরেছি। 12-এ গিয়ে কেন জানি না আমার মনে হয়েছিল, 12-এ গিয়ে বলে নয়, আমার ক্লাস 10-এই এটা মনে হয়েছিল যে মাঠে আমি কাঁদতে কাঁদতে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বেরিয়েছি, সেই জায়গাটাই আমি হাসতে হাসতে টপ করে স্কুল থেকে বেরোবো। ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে আমি থাকবোই, ঠিক যেমন আমি প্রাইমারি স্কুলে থাকতাম। আমি ভাবতে পারি না যে আমি কি পরিমাণে ক্লাস 12-এ খেটেছি, পড়াশোনা করেছি। আমার মাইগ্রেন হতো, আমি স্যারিডন খেয়ে নিতাম বাড়িতে না বলে, সো দ্যাট আমি পড়াশোনাটা করতে পারি। ভোর 4টেই উঠতাম, আমি যে এখনো 9টা অবধি ঘুমাই, আমি ভোর 4টেই উঠতাম, পড়াশোনা করতাম। অদ্ভুত, মানে কোনোদিন 16 ঘন্টা অবধি আমি পড়েছি, কোনোদিন পড়তে পারিনি তো পরের দিন একটা মেকআপ করে নিয়েছি। আমি আনন্দ করতাম, বিয়ে বাড়ি যেতাম, বাড়িতে কোনো প্রেশার ছিল না। স্টিল আমার যখন রেজাল্ট বেরোলো ক্লাস 12-এ, আমি স্কুলে 3rd হলাম। খুব আনন্দের টাইম ছিল ওটা, যে ওকে ফাইন, আমি সায়েন্স নিইনি ঠিক, আমি সায়েন্স নিলে হয়তো আমি জানি না আমি কত মার্কস পেতাম। আমি যে স্কুলের সামনে কাঁদতে কাঁদতে মাধ্যমিকে বেরিয়েছিলাম, সেই স্কুলের সামনে আমি এইচএসে প্রাউডলি দাঁড়িয়ে আছি হেডমিস্ট্রেসের সামনে, যে আমি স্কুলে 3rd হয়েছি। কলকাতার কলেজে অ্যাডমিশন নিতে হবে,
বাবার একদম ইচ্ছে নেই। আমার জেঠু আমাকে বলেছিল ঠিক আছে তুই যা, আর জেঠু হচ্ছে আমার বাবারও উপরে গার্জিয়ান। আমি বাবার কথা শুনবো তখনই যখন জেঠু পারমিশন দেবে, কারণ জেঠু বাবাকে যেটা বলবে বাবা সেটাই আমাকে করতে দেবে। তো জেঠু মারা গিয়েছেন এখন, মানে জেঠু আমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতেন, ভালোবাসেন। ওকে, তো এবার আমি কলকাতা গেলাম, গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে আমি অ্যাডমিশন নিলাম অ্যান্ড পড়াশোনা আমি শুরু করলাম। কলেজে এসে দেখলাম ব্যাপারটা যে যতটা ইজি কলকাতায় পড়াশোনা করা বাড়ি ছেড়ে থেকে ততটা ইজি নয়। যদিও আমি আমার পিসির বাড়িতে থাকতাম, খাওয়া পড়া থাকার কোনো সমস্যা ছিল না, বাট বাবা মার যে গাইডেন্সটা না সেটা একটা অন্য রকম হয়। আর আমি বরাবর ওরকম গাইডেন্সেই মানুষ হয়েছি। বাবা টিউশন দিতে যাচ্ছে, নিতে আসছে, মা একটু বসো না আমি পড়ছি, আমার একটু এরকম মানে একটু কাউকে লাগে যে আমার ঠিক আছে তুমি একটু বসো আমার কাছে আমি পড়ছি। তো এইটা তো আর কলকাতায় নেই। এবং পাখনা গজাচ্ছে। ফার্স্ট ইয়ারে রেজাল্ট খারাপ, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেও মোটামুটি রেজাল্ট, মানে অবভিয়াসলি অনার্স ছিল বাট সেই রকম মার্কাটারি রেজাল্ট না, যেহেতু আমি পড়াশোনায় ভালো। তারপর আবার স্কুল থেকে থার্ড হয়ে এসেছি। ওই প্রাইমারির এক্সপেকটেশনটা যেটা সেকেন্ডারি স্কুলে গিয়েছিল আবার নেমে গিয়ে আবার উঠেছিল, ওটা আবার আমার কলেজে গিয়ে নেমে যায়। এবং কলেজে আমি বেশ কিছু মেন্টাল হেলথ নিয়ে ভুগতে শুরু করি, মানে মেন্টাল হেলথ ইস্যুস আসে। সেটা নিয়ে আমি একটা অন্য সেপারেট ভিডিওতে আলোচনা করব। সিইউ থেকে, মানে আমার ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, পাশ করে আমি বেরোই এবং তারপরে আমি কি করব, গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন। তো প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম অ্যান্ড প্রিপারেশন নিতে নিতে ভীষণ বোর লাগছিল। কারণ তোমাদেরকে বলি, আমার চাকরি বাকরি নিয়ে বা গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে বলে সেইভাবে কোনোদিনই থিঙ্কিং ছিল না। আমার কাছে প্রত্যেকটা কাজ খুব ইম্পর্টেন্ট, আমার কাছে প্রত্যেকটা কাজই খুব সম্মানীয়, আমার কাছে খুব টাকা পয়সা ম্যাটার করে না। আমার কাছে এটাই ম্যাটার করে যে কাজটা করে আমি ভালো থাকবো আমি সেই কাজটা করব। বিট গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, থিয়েটার করে হোক, অ্যাক্টিং করে হোক, সেটা যাই হোক না কেন, আমার ভালো লাগার জায়গা ছিল না কোনো গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নেওয়া। স্টিল নিয়েছিলাম কারণ এই ক্ষেত্রে একটা বাড়িরও ইনফ্লুয়েন্স কাজ করেছিল যে একবার নিয়ে দেখ, অ্যান্ড আমার নিজেরও ইচ্ছে কাজ করেছিল অ্যান্ড কিছু আউটসাইডার্সদের ইচ্ছে কাজ করেছিল, যেগুলো নিয়ে আমি আর বলছি না। শুরু করি প্রিপারেশন নেওয়া অ্যান্ড প্রিপারেশন মানে দিই, দুবার পরীক্ষা দিয়ে এদিক ওদিক, মন দিয়ে সেটা করিনি। বাট আমার একটা ব্যাপার আছে, আমি যদি না ভালোবাসি কোনো জিনিসকে আমি সেটা মন দিয়ে করতে পারবো না, মরে গেলেও করতে পারবো না। আমার ইচ্ছে, আমার এখন ভালো লাগছে ভিডিও করতে, তাই আমি এত বকবক করছি। আমার যদি এই কাজটা কোনোদিন মনে হয় যে আমার ভেতর থেকে আর আসছে না, আমি হয়তো আর করব না। তো মানে আমি এরকম টাইপ, একদম কনফার্ম যে আমি আর পরীক্ষায় বসবো না। ইন বিটুইন অনেক কিছু চলছে আমার লাইফে, মেন্টাল ব্রেকডাউন, সেগুলো নিয়ে অন্য একদিন বলবো। আলটিমেট প্রিপারেশন ছেড়ে দিলাম। প্রায় 1-1.5 বছরের কাছাকাছি আমি বাড়িতে চুপচাপ বসেছিলাম। মানে বাবা বলতো তুই কি করবি, তুই কি প্রিপারেশন নিবি নাকি প্রাইভেট সার্ভিস করবি, দেখ তাহলে তুই অ্যাপ্লাই কর বিভিন্ন জায়গায়। আমি তখন মানে বুঝতে পারতাম না কি করবো। এখন মনে হতো যে না, আবার কি শুরু করব প্রিপারেশনটা। এবং এই টাল মাটাল অবস্থায় আমি প্রায় 1.5 বছর সময় নষ্ট করেছি। প্রিপারেশন নিয়েছি 1-1.5 বছর, ওটা তো ঠিক আছে। প্রিপারেশন নিইনি, বাড়িতে চুপচাপ বসেছি, এরকমও গেছে প্রায় 1 থেকে 1.5 বছর। অ্যান্ড দেন আসলো আমাদের লকডাউন 2020 সালে। লকডাউনের পর 2021 সালে আমি শুরু করলাম ICICI বলে একটা কোম্পানি আছে, ওখানে আমি ছিলাম না, প্রায় 1 বছরের কাছাকাছি আমি করেছিলাম। তারপরে আমি একটা কোম্পানিতে আসি, সেই কোম্পানিতে আমি কাজ শুরু করি। আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি মনে করি আমার ভুল ডিসিশন, যাই হোক না কেন, যাই হোক। সেখানে আমি কয়েক মাস ছিলাম, প্রায় সেখানেও 1 বছরের কাছাকাছি বলতে গেলে। পুরো ওটা অন্য লাইনে ছিল। ছেড়ে দিয়ে আমি কলকাতায় চাকরি এবার শুরু করি। কলকাতায় আমি ছিলাম হচ্ছে টাটাতে আমি কলকাতায় ছিলাম। এবং সেখান থেকে প্রীতম যখন এখানে পাই,
মানে গুড়গাঁওতে পাই, তখন আমি টাটাতে 6 মাস মতো করে গুড়গাঁওতে জব সার্চ করতে থাকি। বিকজ টাটাতে আমি চেয়েছিলাম এখানে যাতে আমাকে মানে বদলি করে এখানে দিতে পারে, বাট সেটা টাটা করেনি। যেহেতু আমার 6 মাস জাস্ট কমপ্লিট হয়ওনি, তাই জন্য ওদের রুলস ওয়াইজ ওরা বলেছিল যে সেভাবে দিতে পারবো না তৃষা, নাই ধরে রাখো। তো তারপরে আমি গুড়গাঁওতে জব সার্চ করি, গুড়গাঁওতে জব সার্চ করে এখানে আসি, এবং এখানে আমি একটা কোম্পানিতে যেখানে আমি আছি তার আমি হেড অফিসেই চান্স পাই, এবং সেখানে আমি এখনো আছি, চাকরি চলছে। এখন তো আবার নতুন আমি ইউটিউব শুরু করেছি। তো এই ছিল আমার পুরো জার্নিটা, একদম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, দেন কলেজ, প্রিপারেশন নেওয়া মাঝে, দেন আবার লকডাউনে বাড়ি ফিরে যাওয়া সেটা, দেন কলকাতায় চাকরি, দেন গুড়গাঁওতে আসা, অ্যান্ড গুড়গাঁওতে যেটা চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই ছিল আমার পুরো স্টোরিটা। যেটা বললাম খুব হাইফাই স্টোরি নয়, অনেক অনেক মেন্টাল হেলথ নিয়ে আমি ফাইট করেছি, অনেক কিছু আমার সাথে ঘটেছে এর মধ্যে বলতে এই যা যা গল্প বললাম তার মধ্যে 2017, 18, 19, 20 সাল অনেক কিছু হয়েছে। বাট যেহেতু সেটা আমার ক্যারিয়ারের মধ্যে সেভাবে বলা যায় না, তাই বললাম না। যেহেতু এই ভিডিওগুলো এখন আসতেই থাকবে, দিদি মেন্টাল হেলথ নিয়ে কিছু বলো, তো যেদিন মেন্টাল হেলথ নিয়ে ভিডিও করব সেই দিন সব আরও বলবো মেন্টাল হেলথ নিয়ে। বাট আজকে আমি আর এটা নিয়ে কিছু বলছি না, আজকে আমার ক্যারিয়ারের এই যে জার্নিটা এটাই শেয়ার করলাম। এবার বলি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি চাকরি কি করে পেলে, গুড়গাঁওতে কি করে পেলে, এটা কি খুব টাফ? তো সেইটা বলার জন্য একটু ছোট্ট করে বলি যে না, টাফ নয় অবশ্যই। যেহেতু আমার সেম ফিল্ডে প্রায় 2 বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স ছিল, এই কারণে আমি খুব ইজিলি এখানে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাই, এবং খুব ভালো হয়েছিল যেহেতু এটা হেড অফিসেই পেয়ে গেছি। এবং তারপরে আমি যেহেতু আবার এখন চেঞ্জ করে অপারেশনেও চলে এসেছি, তো এটা টাফ নয়। তোমার যদি সেম ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকে, চাকরি পাওয়াটা খুব একটা টাফ হয় না। বাট যদি তুমি বিগিনার হও, মানে একদমই ফ্রেশার হও যদি তুমি, তাহলে হ্যাঁ তোমার স্টার্টিংয়ের হয়তো মাইনেটা কম হবে, স্যালারিটা কম হবে। বাট আমি বলবো একবার ঢুকে যাও, একবার যদি চাকরিতে ঢুকে যাও তাহলে আর ফিরে তাকাতে হবে না, তোমাকেই কোম্পানিরা খুঁজে নেবে নকরি বা লিঙ্কডিন থেকে, তোমাকে আর খুঁজতে হবে না। আমার সাথেও তাই হয়েছিল। আমাকে ইভেন একজন জিজ্ঞেস করেছিল যে তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাট স্টিল ইংলিশ, মানে এখানে তো অবভিয়াসলি কর্পোরেটে ইংলিশ কোনো অসুবিধা হয় কিনা? না, কোনো অসুবিধা হয় না। ওইটুকু ইংরেজি আমি বলতে পারি, আর ওইটুকু ইংরেজিতে আমি কনভারসেশন করে নিতে পারি। সারাদিন তো আর বাড়িতে থাকছি, খাচ্ছি, পড়ছি ইংলিশে না, অফিসটুকুই ইংলিশে, ওটা হয়ে যায়, ওটাতে কোনো অসুবিধা হয় না। মিটিং গতানুগতিক কয়েকটাই কথা আছে মিটিংয়ে বলার, ওই অ্যাম আই অডিবল, অ্যাম আই ভিজিবল, আর কি বা বলতে হয়। আর বাকি তো মোটামুটি তোমার মিটিংয়ে সব কিছু পিপিটি রেডিই থাকে, তো কোনোটাই কোনো রকমভাবেই কঠিন নয়। আমি মনে করি যে তুমি যদি নিজের কনফিডেন্স নিয়ে থাকো, নিজের কনফিডেন্ট হয়ে সব কিছু করো, দেন কোনো কিছু কঠিন নয়। অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি জিওগ্রাফি নিয়ে পড়ার পর তুমি কিভাবে পেলে? অ্যাকচুয়ালি জিওগ্রাফি রিলেটেড কোনো কাজই আমি করি না, জিওগ্রাফিটা জাস্ট আমি পড়েইছি, আমার চাকরি বাকরিতে কোনোভাবেই কাজে লাগে না। হ্যাঁ, আবারও বলবো, তোমার যেটা ইন্টারেস্ট সেটা করো। তোমার যদি রিসার্চ করা ইন্টারেস্ট হয় তুমি করো, তোমার যদি পিএইচডি করা ইন্টারেস্ট হয় তুমি করো, তোমার যদি প্রীতমের যেমন পড়াশোনাটাই ওর ইন্টারেস্ট, ও সেটা করে। বাট আমার কাছে যেটা আমার ইন্টারেস্ট আমি সেটা করেছিলাম। আমার মানে যেটা মনে হয়েছিল যে আমার ভালো লাগছে না তাই আমি করিনি। বাট যাদের কাছে যেটা ভালো লাগে আমার মনে হয় তাদের কাছে সেটাই করা উচিত। আমি দেখেছি যারা মানে পাগলের মতো অঙ্ক ভালোবাসে, প্রীতমকে দেখেছি, প্রচুর জনকে দেখেছি যারা পাগলের মতো ফিজিক্স কেমিস্ট্রি ভালোবাসে, এবং তারা বিশাল বড় বড় জায়গায় আছে। তো অবভিয়াসলি সেটা তাদের ভালো লাগার জায়গা, তারা করেছে। আমি প্রচুর জনকে এমনও দেখেছি যে পল সায়েন্স নিয়েও বিশাল জায়গাতে উঠেছে, যে জিওগ্রাফি পড়ে বা বাংলা অনার্স পড়ে বা ইংলিশ অনার্স পড়েও বিশাল জায়গায় গিয়েছে। তো এটা কোনো ম্যাটার করে না, তোমার যেটা ভালো লাগে, তোমার যেটাতে ইন্টারেস্ট সেটা তুমি যদি করো তুমি শাইন করবে। যদি গানে ইন্টারেস্ট থাকে তুমি সেটা করতে পারো, তুমি যদি নাচতে ভালোবাসো সেটা নিয়ে তুমি এগোতে পারো, গান নাচ নিয়ে তো ইভেন পড়াশোনাও হয়। তোমার যদি থিয়েটার করতে ভালো লাগে, অ্যাক্টিং করতে ভালো লাগে, ডিরেকশন ভালো লাগে, তোমার ফিল্ম মেকিং ভালো, মানে যাই ভালো লাগে না কেন তুমি সেইটা নিয়েই তুমি এগো। আমি নিজের লাইফ দিয়ে দেখেছি ভালো না লাগলে সেই কাজটা আলটিমেটলি সাকসেসফুলি করা হয় না। তো জানিও কেমন লাগলো, আর কোন টপিকে তোমরা শুনতে চাও ভিডিও বা তোমরা দেখতে চাও সেটাও ডেফিনেটলি জানিও। তো ব্যাস এইটুকুই ছিল ছোট্ট পুচকি একটা খুব সাদা মাটা নর্মাল আমার লাইফের স্টোরি। তো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।